হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট ওয়েদার ভালো নেই। আজকেও আমি এই বারান্দার সামনে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। ব্লগ অবশ্য বেশ কিছুক্ষণ আগে স্টার্ট করেছি, বাট আমার অ্যাপিয়ারেন্সটা এখান থেকেই হলো। আগের দিন বোধহয় এখান থেকেই ব্লগটাকে শেষ করেছিলাম কিনা মনে নেই, জানি না। যাই হোক, একটু বারান্দায় এলাম উঁকি মেরে দেখতে। সকালবেলা তোমাদের অবস্থা তো দেখিয়েই দিয়েছি, ঘরদোর পুরো অন্ধকার। জানো, এরকম ভাবে কি ব্লগিং করব বলো তো? মানে কোনো এনাফ লাইটই নেই। আর সকাল থেকে সব সময় সব জায়গায় আলো জ্বালিয়ে কি ভালো লাগে? একদম পুরো মানে একটা নেগেটিভিটিতে ভরা অন্ধকার মতো, নিঝুম মতো হয়ে আছে। ভালোই লাগে না এরকম ভাবে। একটু রোদ টোদ উঠলে তবু তো একটু মনে উৎফুল্লতা জাগে, তাই না? একটু হাওয়া দিচ্ছে মানে টুকটাক। তা সে আর হাওয়া দিয়ে কি হবে? আমার রান্নাঘরের অবস্থা তো একই ব্যাপার, আরো গুমোট লাগে। অন্ধকার হয়ে থাকলে না দেখবে আরো গুমোট লাগে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 10th of August, আর এখন বাজে 7:20। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। আমার চাটা খাওয়া সবই হয়ে গেছে, এখন ওয়াকিংও হয়ে গেছে। আর আমার এখন উপস্থিত সেরকম কোনো কাজ নেই, তাই জন্যে ল্যাদ খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়েই ল্যাদ খাচ্ছি। একবার এদিকে দাঁড়াচ্ছি, একবার ওদিকে দাঁড়াচ্ছি, কেননা উপস্থিত এই মুহূর্তে এখন আর আমার কোনো কাজ থাকে না। আবার ম্যাগি আসবে, আবার হাত পা ধুয়ে দেবো। আর আজকে রান্না কি যে করব, আলু আর ডিম এগুলো অলরেডি কুকারে সেদ্ধ হয়ে গেছে, রেখে দিয়েছি। ভাবছি, একবার ভেবেছিলাম একটু মাছের ঝোল করব, পটল টটল আছে সেটাই করব, নাকি মাছের ঝাল করব, আলু ভাতে আছে, দেখছি। এখন অবধি চিন্তা করিনি। ওই মাছ সংক্রান্ত কিছু একটা ব্যাপারই করব, কেননা মানে একদম কাতলার পেটি টাটকা আছে তো, ওই তাই করব। চিংড়ি ফিংড়ি করলে এখন অনেক রকম খেজমতি করতে হবে, আর ভাল লাগছে না। আর এইরকম ওয়েদার থাকলে মানে বাড়ির মধ্যে একা একা না, ভূতের মতো একদম ভালো লাগে না, জানো। তাও নিজের এই কাজকর্ম, তারপরে এই এখন মেন আমার কাজ হয়েছে সব গুড্ডির জন্য জামা কাপড়গুলো দেখছি বিভিন্ন সাইট, মানে অ্যাপে গিয়ে সার্চ করে করে ওকে পাঠাচ্ছি। ও পছন্দ মানে হলে সেইটাকে কাটে রেখে দিচ্ছি। বলেইছি তোমাদের যে আমি একেবারে ওর আসার মুখে মুখে অর্ডার করব, কেননা তা না হলে না ওই রিটার্ন পলিসির ব্যাপারটা চলে গেলে না খুব মুশকিল হয়ে যাবে, পুরো লস টাকাটা। আর ওর ফিট হবে কি হবে না সেটা ও না গায়ে পরে দেখলে তো আমি বুঝতে পারবো না। যদিও সাইজ সবই জানি, কিন্তু তারপরেও দেখো মানে একটা বাইরে গেছে, এখনো মোটা হয়ে গেছে না রোগা হয়ে গেছে না কি হয়েছে সেসব তো আর আমি জানি না। ওই জন্যে আন্দাজে ওরকম ভাবে কেনাটা ঠিক না। তাই ওই ওর সাইজ যা জানি সেই সাইজ মতোই আমি মানে কার্টেতে রেখে দিচ্ছি। তারপরে ওর আসার মুখে মুখে, মানে ও যেগুলো চয়েস করে রাখছে সব তো আর ওর পছন্দ হয় না। আমার পছন্দ এখন, ওদের পছন্দ সব আলাদা। তো যাই হোক, ওর যেগুলো পছন্দ হচ্ছে, আর আমিও না এগুলো জোর করি না কখনো, কেননা যে পরবে তার চয়েসটাই আসল, তাই না? আমাকে একটা যা হোক জোর করে দিয়ে দিল, আমাকে একটা গলা ধরে সেটাকে পরতেই হবে, এরকম ভালো লাগে না। আর গায়ে পরে বেরোবে, অফিসে যায় টায় সবকিছু, তো ওর পছন্দ মতো হলেই ভালো হয়। তো তাই জন্য আমি করি কি, আমি অনেকগুলো ওকে পাঠিয়ে পাঠিয়ে দিই। তারপর থেকে ও তার মানে ওপর থেকে ও সেগ্রিগেট করে করে যেগুলো ওর পছন্দ সেইগুলো আমায় বলে, ওইগুলোকে আমি কার্টেতে সেভ করে রাখি। তো আবার একটা দুটো হবে জানি, সেই যখন ও আসবে, মানে আসার আগে আগে অর্ডার দেবো, ততক্ষণে ওটা আবার আউট অফ স্টক হয়ে যাবে, সে আবার কয়েকটা বাদ হয়ে যাবে। আর দিনক্ষণ এতই কম, মাত্র মানে 15 দিন শুনতে, জানো তো, মানে ওই 14 দিনের মাথাতেই ও বেরিয়ে যাবে। তো ওই আর কি, কটা দিন বলো, এর মধ্যেই পুরো পুজো পড়ছে। তো কখন ও গিয়ে কিছু কিনবে, কখন মানে ডেলিভারি হবে, সেটা রিটার্ন দিয়ে আবার আমি আনতে পারবো কিনা, মানে পুরোপুরি একটা অনিশ্চয়তার ব্যাপার। এবং এত শর্ট টাইমে কি আর হয় কিছু বলো? আর এমনি রেগুলার টাইম হলেও একটা পুজো, তো পুজোর সময় তো ডেলিভারিও হবে না। মানে ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, ষষ্ঠীতে তাও ডেলিভারি হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী তো আমার দেখি না কখনো যে কোনো ডেলিভারি আসছে। তো তার মানে কি, দশমী হয়ে গেল মানে বাস ওর চলে যাওয়ার দিন এসে যাবে। তো যাই হোক, আর কি করা যাবে বলো, এইভাবেই চলবে। আমি তাই বললাম যে ওখান থেকে যা পছন্দ হয় ওখানেই খানিকটা কিনে নে, কেননা এখানে যদি সাইজে গন্ডগোল হয় বা পছন্দ হয়েছে সাইজটা ঠিক হলো না, রিটার্ন দিয়ে ফিরে এসে ওর দেখবার আর টাইম থাকবে না। এত টাইট টাইম না, মানে সত্যি, মানে কি বলবো বলো।
যাকে আর কি করা যাবে, যেরকম পরিস্থিতি সেরকম তো চলতে হবে। ওর জবটা তো সবার আগে, ওটা প্রায়োরিটি। আর মানে একটা জয়েন করারও তো ব্যাপার থাকবে, যে ওখানে ফিরে গিয়ে আবার ওকে জয়েন করতে হবে, তো সেই সব দিনগুলো তো মেনটেন করতেই হবে। যাই হোক, চলো এখন একটু বসি, আরেকবার ল্যাদ খাই আর কি। আস্তে আস্তে দরজাটাও বন্ধ করে দিচ্ছি, কিছুই দেখবার নেই। আর ওই পুজোর আগে আগে এই নিম গাছের ডাল ফালগুলোকে ছাঁটাবো, এরকম ভাবে কিছুই দেখা যায় না, কিছু না, একদম পুরো মানে ব্লক হয়ে গেছে। যাকগে চলো এখন একটু বসি, ম্যাগু আসুক, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই যে বলতে বলতে মহিলা এসে গেছেন, পেছন বেঁকিয়ে বেঁকিয়ে চলছে, এখন হাত পা ধুয়ে দিতে হবে। বাপি বলল খুব জল টল লেগে গেছে, কিছু করার নেই, জল ছিটকেছে অনেক। এই দেখো কি অবস্থা, দেখেছো? আমি মগে করে জল দিয়ে ওর পেট টেট ধুয়ে দিয়েছি, তাতেও দেখো কি অবস্থা, কত মোছাচ্ছি তাতেও এই দেখো পুরো ভিজে গেছে তলাটা। গলা থেকে খুলে দিয়েছি। এই যে ওনার এবার রাজত্ব, কি করবে না করবে এখন, মানে সেই বাঁধা গরু ছাড়া পেলে যেরম হয় সেইরকম অবস্থা হয়, দেখেছো? এই নেবে গেল, ওই দেখো ম্যাগি এসে গেছে দেখলে, এই যে গলা থেকে খুলে টুলে দিয়েছি। বাড়িতে তো কখনো বাঁধা থাকে না, সব সময় খোলা। এইটা বলতে গেলে ইউজ হয় যখন ও বেরোয় তখনই। আর আমার বাড়িতে তো এমনি কেউ আসেও না, বাঁধার দরকারও পড়ে না। আর যারাই আসে তারাই ওকে এত চটকায় যে আর মানে তারাই বারণ করে যে বাঁধবে না। আগে মানে মা ডাক্তার আসতো যখন, তখন একটু বাঁধতে হতো, নাহলে তো একদম ঘরে ঢুকে ডিস্টার্ব করতো। বাট এখন আর কেই বা আসে, আর যদি বা কখনো কেউ আসে তখনও বাঁধার কোনো প্রয়োজন পড়ে না। কিরকম অন্ধকার দেখেছো, ভূতের মতো আমার অবস্থা। আরো ভূতের মতো এই বাথরুমের মধ্যে এলাম এই মপটা নিতে। উফ, চলো মুছে নি আগে। আজকে অনেক কাদা, মানে ভিজে এসেছে আর কি। কাদা সেই অর্থে যত না, তত জলের ছিটে খুব লেগেছে, যে কারণে অনেক করে মুছিয়ে দিলাম। প্রথমে একটু ধুয়েও দিয়েছি, তারপরে আবার মুছিয়ে দিলাম। তো এখন মপটা করে নিই আর কি। পাখার সুইচটা মানে জ্বালতে গিয়ে লোকনাথ বাবাকে দেখে মনে হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওনার সামনে থেকে ক্যামেরাটা ঘুরিয়ে নেবো না দেখিয়ে। একটু ওয়েট করি, ওয়াশিং মেশিনটা এবারে শেষ হয়ে যাবে। বাইরে দেবো একটা, কিন্তু বেশিক্ষণ দেওয়া যাবে বলে মনে হয় না, অবস্থা একদমই ভালো না বাইরের। চলো এখন একটু বসি, ওয়াশিং মেশিনটা শেষ হোক। আর এই যে মহিলা এখানে এসে বসেছে, এই দেখো। বসে গেছি সোফায়, উঠবো, ওয়াশিং মেশিনটা শেষ হোক। যাই হোক, এখন দেখি, ওয়েট করি, ওয়াশিং মেশিনটা তো সাউন্ড দেয়, হয়ে গেলে তারপরে যাব কাপড় জামাগুলো শুকোতে দেবো। এত অন্ধকারের মধ্যে না কি যে কাজ করব কি করব। আজকে তোমাদের একটা গল্প পড়ে শোনাবো। আর হ্যাঁ, এখন আমি মেক শিওর করছি গল্পগুলোর একটা এন্ডিং যেন থাকে। উইদাউট এন্ডিং আমি আর গল্প পড়বো না, কেন সত্যিই অনেকেই তোমরা বলো যে যখন এন্ডিং নেই সেই গল্প ভালো লাগে না। মানে একটা আমার নিজেরও ভালো লাগে না, তোমাদের কি? আমার নিজেরও ভালো লাগে না। মানে একটা মনে কৌতূহল থাকে, একটা ক্লাইম্যাক্সে উঠে গেল, কৌতূহল রইলো, তারপরেই সেই জিনিসটাকে কেটে দিতে হয়। এটা একটা বিচ্ছিরি ব্যাপার, যে কারণে আমি সত্যি এখন আর ওই রকম মানে টু বি কন্টিনিউড ওলা কোনো স্টোরি আর পড়বো না। আমার নিজেরও খুব ভালো লাগে, মানে খারাপ লাগে। তো যাই হোক, দেখি আজকে যে গল্পটা পড়বো সেই গল্পটার পরে একটা তোমাদের জন্য কোয়েশ্চেন আছে। তো এটা বেশ মজার একটা ভালো গল্প, তো এইটা পড়বো আজকে। উঠলাম, ওয়াশিং মেশিনটা বেশ কিছুক্ষণ আগেই মানে বন্ধ হয়ে গেছে। ওই হয় না জানো তো, একবার মানে যদি বসে পড়ো আর একটু হাতে মোবাইল থাকে, তাহলে না সময় যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না। ওই উঠবো করে অ্যাট লাস্ট এখন উঠলাম। এই দেখো, এই সুইচ বন্ধ করছি, এই ওয়াশিং মেশিন খুললাম, এইবার কাপড় জামা বার করব, করে শুকোতে দেবো। আর বাইরের অবস্থাও এমন না, যদিও বৃষ্টিটা পড়ছে না, কিন্তু তাও কীরকম যেন মানে এইরকম ওয়েদার থাকলে না মানে লেথার্জিকে মানে শরীর একদম আটকে দেয়। মানে মনে হয় যেন চুপচাপ বসে থাকি, বসে বসে মোবাইল দেখি,
কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা তো করতেই হবে, ম্যাগির জন্যও করতে হবে। আর আমিও ভাবলাম যে ঝোল ফোল না করে মাছের ঝাল করি একটা, আর আলু ভাতে তো দিয়েই দিয়েছি, হয়েও গেছে আলু সেদ্ধ, ওটাকে একটু ভালো করে মেখে নেবো তেল নুন দিয়ে, বাস এই দিয়েই আমার হয়ে যাবে। কালকে রাত্রিরে রুটি, আলু ভাজা আর বেগুন পোড়া করেছিলাম। তোমরা ভাবছো বাপরে মন এমনিতেই কিছু করে না, আবার রাত্রিরে এত করলো। না না, সব সকালে করে রেখেছিলাম, আর কালকে আমার শ্যুটের ছুটি ছিল, যে কারণে ওইগুলো আর শেয়ার করিনি। সকালবেলা বেগুন পোড়া আর আলু ভাজাটা করে রেখেছিলাম, আর লেচিও করে রেখেছিলাম। রাত্রিবেলা জাস্ট দুটো রুটি করলাম, ওই সন্ধেবেলা আর কি, দুটো রুটি করে হয়ে গেল। এই করে চালাচ্ছি জানো তো। আর মানে একদিকে দিন গুনছি যে গুড্ডিটা আসবে, আবার একদিকে মনে হচ্ছে বাবা এলেই তো চলে যাবে, তার থেকে ওই আসবে আসবেই ভালো। সেপ্টেম্বর মাসটা খুবই ব্যস্ততায় যাবে, কেননা পুরো বাড়ি আমি ডিপ ক্লিন করব নিজে নিজেই, বেশিটাই নিজে নিজে করব, আর কিছুটা আমার ওই বাথরুম পরিষ্কারের লোককে দিয়ে করাবো, এরকমই প্ল্যান করে রেখেছি। কেননা পুরোটা ওকে দিয়ে করালে মানে কস্টটা আমার অনেক বেশি পড়ে যাবে, তাই জন্য সব দিকেই তো চিন্তা করতে হয় বলো। তাই যতটা সম্ভব আমিই করব, আর বাকি যেটুকু না হলে নয়, যেরকম পুরো ফ্লোর ক্লিনিং বা আরও যদি কিছু এই ফ্যান ট্যানগুলো ক্লিন করা, এইগুলো তো আমার দ্বারা হবে না, এইগুলো লোক দিয়েই করাবো। কিন্তু পুরো বাড়ি করাতে গেলে না অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। তো আমি তো বেকার ফালতু মানুষ এখন, বলো কোনো কাজকর্ম সেরম নেই। হ্যাঁ ফ্যাব্রিকের কাজ আছে, বাট তাহলেও মানে আমার যে একেবারে বিরাট টাইট অবস্থা তা তো না, তাই জন্য আমি আস্তে আস্তে টুকটুক করে করে নেবো। সেপ্টেম্বর মাসটা ভাবছি 15 তারিখ থেকে আরম্ভ করব, 10-15 তারিখ থেকে টুকটুক করে রোজ যদি একটু একটু করে করি, তাহলে আমার মোটামুটি সারা বাড়ি ডিপ ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়েই যাবে। আর ফ্যানটা মাটিটা এইগুলো মানে যেগুলো আমার দ্বারা হবে না সেগুলো ওকে দিয়ে করিয়ে নেবো একদম লাস্টের দিকে। এক্সাইটমেন্ট তো খুবই লাগছে, তোমরাও ভালো ভিডিও পাবে। আমি এয়ারপোর্টে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব ওকে আনতে। তো দিনক্ষণ অমুক তমুক সেগুলো এখনই আমি বলছি না, আরও দিন যাক, অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো কেননা এখনও মানে অনেকটাই আর্লি এগুলো ডিসক্লোজ করবার জন্যে, তো একটু আরও ওই দিক ঘেঁষে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা জানতে সবই পারবে। তো চলো এখন কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। হয়ে গেল কাপড় জামা শুকোতে দেওয়া। কিরম ঘরদোর অন্ধকার দেখছো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট ঘরদোর কিন্তু বেশ অন্ধকার। দেখো না বাইরেটা, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যথেষ্ট আলো আছে, বাট সেটা কিন্তু নয়। আর মাটিটা একটু মুছতে হবে, মহিলার তলাটা ভিজে গেছে তো, এবার যেখানে বসছে সেখানে না একটুখানি ছাপ পড়ছে জলের, ওই সেম জায়গাতেই ও আবার বসলো। যাকে এখন আর মুছে কোনো লাভ নেই, দুপুরবেলার দিকে মুছে দেবো। তো চলো এখন নেক্সট কাজ আর কি আছে, সেই রান্নাঘরেই ঢুকতে হবে। আর ওই যে মহিলাকে দেখিয়ে দিই, ওই দেখো বসেছে। পাখাটাকে বন্ধ করে দিই, ঘরের পাখা চলছে, মহিলা চলে গেছে বাইরে। বলো রান্নাঘরটায় ঢুকতে না বিরক্ত লাগে। বাবা আমার পায়রা সন্তানও এসে বসে আছে। ওকেও খেতে দিই। আর কি এই দেখো, দেখেছো বেশি কিছু রান্নার হ্যাপা করছি না, ওই মাছের ঝাল আর আলু ভাতে তো মাখবো, ওই একটাই রান্না আর ম্যাগিটা বসাবো বাস। তাড়াতাড়ি করে এই ঘুপসি জায়গা থেকে বেরিয়ে যাই, ভালো লাগছে না। আর তোমাদের গল্পটা বরং পড়ে শোনাবো, সেটা বরং এনজয় করবে। এগুলো আর কি দেখবে বলো, একই জিনিস রোজ, একই জায়গা, একই ব্যাপার, মানে একটা মোনোটোনাস মানে ব্যাপার আর কি। কিছু করার নেই বলো, কি করব।
পরে কখনো সেরকম সুযোগ সুবিধে এলে অনেক কিছু দেখানোর মতো যদি অবস্থা হয় নিশ্চয়ই সেটা দেখতে পাবে। বাট যেরকম এয়ারপোর্টে যাব গুড্ডিকে আনতে, কি আবার ওকে ছাড়তে যাব, তো এইগুলো একটুখানি রকম ফের তো হবেই। বাট ঘরের মধ্যে আমি একা ওই একই গতে চলছে। যাকে চলো আর কথা না বাড়িয়ে, সমস্ত পড়ে আছে সেইগুলোকে আগে সামলাই, আবার এদিকে ওই যে সন্তানকে খেতে দেবো। চলো পরে আসছি। কি আর রান্না শেয়ার করবো, 8:35 বাজে। এই যে মাছের ঝাল হচ্ছে, এটাই একমাত্র রান্না আমার। আর আলু ভাতেটা তো মেখে নিয়েছি, দেখলে ওটা গরম গরম মাখলে তবে না ভালো করে মাখা যায়। তো মাছের ঝালটা হয়ে গেলেই বাস আমার রান্নার পাট শেষ। আর ব্রেকফাস্টে কি খাবো, ওটসই খাবো হয়তো, দেখছি, চিন্তা করছি। প্রচন্ড গরম হচ্ছে জানো তো, মানে গরম মানে একটা কিরকম গুমোট ভ্যাবসা ভাব। তো এই মাছের ঝালটা হয়ে গেলে নাবিয়ে নিয়ে বাস আমি যা হোক একটা ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে যাব ফ্যানের হাওয়ায়। আর জাস্ট পারা যাচ্ছে না জানো তো, প্রচন্ড গরম। আর এদিক থেকে তাত উঠছে তো আরো গরম হচ্ছে। রান্নার কাজ শেষ, লাইট নিভিয়ে দিলাম, গ্যাস দুটো অফ করে দিয়েছি, পুরো চান করে গেছি জানো। উফ বাপরে বাপ, কি গুমোট গরম পড়েছে বাপরে। ব্রেকফাস্ট অলরেডি নিয়ে চলে এসেছি, দুধ আর ওটস আর একটু কিশমিশ দেওয়া। পাগল পাগল অবস্থা হচ্ছে জানো, পাখাটা মনে হচ্ছে যেন জোর নেই। এই দেখো ফুল স্পিডে চলছে। দাঁড়াও আসছি, একটু ঘামটা শুকিয়ে নিয়ে তারপরে আবার আসছি। উফ পুরো ঘেমে পচতে গেছি। ব্রেকফাস্ট আর কি দেখাবো, এই যে এক বাটি দুধ আর ওটস, এই যে দুধটা একটু বেশি পড়ে গেছে। সব গুড মর্নিং আসতে থাকে, তাই চট করে একটু উত্তর দিয়ে দিলাম। তোমরা কে কে পুজোর বাজার আরম্ভ করেছো? এখনো বোধহয় আর্লি, তাই না? আমি দেখছি কিছু কিছু, বললাম তো মেনলি দেখছি গুড্ডির জন্যে। আমার আর এককানি নিয়ে কি লাভ, আমি তো বেরোইও না, কিছুই না। নেওয়াটা আমার কাছে একটা নেশা মনে হয়, একটা বেশ সময়ও কাটে, ভালোও লাগে, মন মেজাজ ভালো হয়, জানবে মাঝে মাঝে একটু শপিং টপিং করলে। তো সেই হিসেবে আমি যদি 2-4খানা নিই, কিন্তু মেন আমি নজর রেখেছি গুড্ডির জন্যে, কেননা ও বেচারা এমন টাইমে আসবে বা এত কম টাইম থাকছে, বললামই তো তোমাদের। এখন শুধু সিলেকশন পর্ব চলছে। জামা কাপড়ের ব্যাপারেও প্রচন্ড চুজি, 100টা দেখে একটা চয়েস করে। কুর্তি এবারে বললো একখানাই নিচ্ছে, একখানাই কাটে রাখা আছে, কেননা মা কাজ করতেও তো বসবে, একটা তো নতুন কুর্তি লাগবে। তো ওই কুর্তি একটাই নিচ্ছে, আর বাকি সব টপস ফপস এইসবই, কেননা ওইগুলোই তো ওখানে চলে না। কুর্তি এবারে দেখো না, যাওয়ার সময় নিয়ে গেছে বোধহয় প্রায় 6-7 নিয়ে গেছে। ওই মানে কদিচ কখনো একটা আধটা পরে, বেশিরভাগ এখনো পরাই হয়নি। বলে এখানে পরার কোনো সুযোগও নেই, কিছুই না, ফালতু এককারি কুর্তি বা সালোয়ার কামিজ নিয়ে কোনো লাভ নেই, যে দেশে যেরকম না। আর ও এখন জব করছে, তো বেশিটা টাইম অফিসেই চলে যাচ্ছে, আর সকালটা যেটুকু ফ্রি সেটুকু বাড়িতেই থাকে।
মানে ঘুম থেকে উঠে রেডি ফেডি হতে হতে এসব করতে করতেই তো সকালটা কেটে যায়। তো যাই হোক, এইসব করে আর কুর্তি পরবার আর টাইম হয় না। আর শনি রবি যখন ছুটি পায় তখন মানে ও টায়ার্ডনেস ব্যাপার আসে, টুকটাক বেরোলো হয়তো এ হলো, তখন সবসময় যে কুর্তি পরে বেরোয় তাও তো না। তাই ওর জন্য কুর্তি ফুর্তিগুলো বলতে গেলে সত্যিই বেকার। একটা চয়েস করে রেখেছে, কাটে আছে, হোপফুলি সেটা ওর আসার আগে অবধি থাকবে অ্যাভেলেবেল। আবার যদি আউট অফ স্টক হয়ে যায় তো গেল। এত কম টাইম না, কি বলবো আর। তাও যে পেয়েছে এটাই মানে টাচউড এমন অবস্থা, জানো। নতুন চাকরি এতদিন পাওয়াটাও তো একটা মানে লাকের ব্যাপার। যাকে চলো আমি এখন খাই, খেয়ে তো জানোই চান করব, চান টান করে তারপরে আবার আসছি। কি বা দেখাবো, কি বা করবো, ও গল্প পড়ে শোনাবো তোমাদের, না দেখো ভুলেই গেছি গল্পের কথা। ভাবছি যে আর কি দেখাবো, দেখানোর মতো আর কি আছে। না না, একটা গল্প আছে, এবং গল্পটার পরে বললাম না তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, কেননা গল্পর পরে না প্রশ্নটা দোয়াই আছে। তো আমিও সেই প্রশ্নটা তোমাদের জন্য করবো, এটা ইন্টারেস্টিং একটা ফান আর কি। আমার চান হয়ে গেল, এইমাত্র চান করে বেরিয়েছি, একদম ফ্রেশ। ম্যাগির খাবারটা এই যে এখানে ঠান্ডা হতে দিয়ে গেছি, ওই জানলার হাওয়া যা আসে তাতেই ঠান্ডা হয়ে যায়। দিয়ে এখন ওটা ভাত টাত মেখে ওকে দেবো, দিয়ে তারপরে বসবো তোমাদের গল্পটা বলতে। তারপরে ফ্যাব্রিকের কাজ আমার কুর্তিটা প্রায় শেষের দিকে, অল্প একটু বাকি আছে, একটু ফিনিশিং দেওয়া, তো সেটা করব। তার আগে গল্পটা বলবো, না হলে না গল্পটা বলা হয় না। তো চলো আগে ম্যাগির খাবারটা দিয়ে দিই। ম্যাগির খাবারটা যেই দিয়ে দিয়েছি, মহিলা গেছে খেতে, যদি খেয়ে নেয় তো আমি বেঁচে যাই। দেখো, ওই দেখো হয়ে গেল, পেছু হাঁটছে, দেখেছ। আমি ভাবলাম গেছে যখন খেয়ে নেবে, রোজই যায় একটু স্টাডি টাডি করে চলে আসে। ও খাবে, সেই আমি বসবো সামনে, তবেই উনি খাবেন। এটা নতুন আরম্ভ করেছে। এবারে আমি গল্পটা পড়ে শোনাচ্ছি। এখানে লেখাই আছে গল্পটা সবাই পড়বেন এবং শেষে উত্তর দেবেন। ছেলে, মানে এটা কনভারসেশন টাইপের লেখা, মানে ডায়লগ মতো। ছেলে, এই শোনো, তুমি মিষ্টি না? মেয়ে, কিছু বলবেন? ছেলে, না। মেয়ে, তাহলে ডাকলেন কেন? ছেলে, এমনি। মেয়ে, আপনি কি পাগল নাকি? মাথায় ছিট আছে? ছেলে, বলতে পারো দুটোই। মেয়ে, পথ ছাড়ুন, আমি কোনো পাগলের সাথে কথা বলি না। ছেলে, আমি তো তোমার জন্যই পাগল হয়ে গেছি। মেয়ে, মানে? ছেলে, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে, মাইনে কত? ছেলে, মানে? মেয়ে, বলছি মাসে কত টাকা পান? ইনকাম কত করেন? ছেলে, ওই আর কি সামান্য কিছু। মেয়ে, আপনি কোন সাহসে আমার সাথে প্রেম করতে চাইছেন বলুন তো? 2 মাস পর একটা কোম্পানির এমডির সাথে আমার বিয়ে হবে, আপনি তো তার বাড়ির চাকর হবারও যোগ্য না। ছেলে, তাই নাকি? আপনি আপনার হবু স্বামীকে দেখেছেন? মেয়ে, না, আজই তার সাথে দেখা হবে, সে আমাদের বাসায় আসবে। ছেলে, না, সে আর আপনাদের বাসায় যাবে না। মেয়ে, মানে? আপনি জানলেন কি করে? ছেলে, কারণ সেই মানুষটাই আমি। মেয়ে, তুমি কি বলছো? ছেলে, যা সত্যি তাই বলছি। মেয়ে, ওয়াও, কি হ্যান্ডসাম তুমি। তোমার মতো একজন ছেলেকেই তো আমি মনে মনে খুঁজছিলাম। ছেলে, কিন্তু আমি আপনার মতো মেয়েকে খুঁজিনি। আমি খুঁজেছি এমন একটা মেয়ে যে আমার টাকাকে নয়, ভালোবাসবে শুধু আমাকে। আমি সত্যিই দুঃখিত, আপনার মতো অর্থলোভী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমি চললাম, ভালো থাকবেন। ছেলেটি কি ঠিক করেছে মেয়েটিকে বিয়ে না করে? এটাই হচ্ছে প্রশ্ন। আর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। এটা একটা মানে ডায়লগ টাইপের ছিল। তো প্রশ্নটা হচ্ছে, ছেলেটা কি ঠিক করেছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আমার মনে হয় হ্যাঁ,
আবার আমার মনে হয় মেয়েটাকেও 100% দোষ দেওয়া যায় না, তবে মেয়েটার কথা বলার স্টাইলটাই বাজে ছিল, যেটার জন্যই আরও ব্যাপারটা ঘোরালো হয়ে গেছে। কেননা দেখো, সত্যিই তো একটা ইনকামটাও তো জানা ম্যাটার করে। এটা যদি বাড়িতে ছেলেটি আসতো এবং বাড়ির লোকেদের সামনেই এই প্রশ্নটা উঠতো যে কিরম চাকরি করে, কিরকম কি মাইনেপত্র পায়, তাহলে কিন্তু ব্যাপারটা এত খারাপ শোনাতো না। এবার মেয়েটি যখন ক্যাটক্যাট করে কথাটা জিজ্ঞেস করেছে, তখনই ব্যাপারটা ঘোরালো হয়ে গেছে, ব্যাপারটা শুনতে খারাপ হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু কয়েনের এপিট আর ওপিট। বাড়িতে এসে এই কথাটা জিজ্ঞেস করলে তখন শুনতে ভালো লাগতো, বাড়ির বাইরে কথাটা জিজ্ঞেস করেছে ওরকম ক্যাটক্যাট করে, তাই জন্যেই জিনিসটা মানে শুনতে খারাপ লেগেছে। আর ছেলেটার দিক থেকে বলবো যে হ্যাঁ, সেও দেখলো যে মেয়েটি অর্থলোভী, মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে মেয়েটির টাকা। তবে ছেলেটাও কি 100% ঠিক? এটাও তো একটা বিরাট প্রশ্ন, তাই না? সে হঠাৎ করেই মেয়েটার ওপর এত বিতরাগ হয়ে গেল এই টাকার কথা জিজ্ঞেস করেছে বলেই কি, নাকি আদপে তার পছন্দও হয়নি, সেটা হয়তো সে প্রকাশ না করে ওই টাকার ব্যাপারটাকেই হাইলাইট করে দিল। আসলে এখন জগৎটা এমন পড়েছে না, কোনো মানুষকে বিশ্বাস করাটা দুরূহ ব্যাপার। অ্যাটলিস্ট আমি তো মানে একদমই পারি না বিশ্বাস করতে। আর মানে কি জানি, অনেক অনেক প্রশ্ন সবসময় মাথার মধ্যে খেলে আমার। যাই হোক, এটা তো একটা রিলেশনশিপের ব্যাপারে যাচ্ছিল, তাই জন্যে এর সিনারিওটা পুরোপুরি আলাদা। তবে ছেলেটা কি ঠিক করেছে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকেও শুনতে চাই। 100% ঠিক করেছে সেটাও আমি বলছি না, আবার আমার এটাও সন্দেহ লাগছে যে ওই একটাই কারণে কি ছেলেটা রিজেক্ট করে দিল, নাকি অন্য কোনো কারণ। গটআপ কেস কিছু করে মেয়েটাকে ঘাট থেকে নামিয়ে দিল। ছেলেটার কি আর কেউ আছে যে কারণে এত অল্পেতেই সে মেয়েটাকে আউট করে দিল, নাকি মেয়েটাকে পছন্দ হয়নি বলে আউট করে দিল, কিংবা হয়তো কিছুই নয়, সত্যিই তার খুব খারাপ লেগেছে যে মেয়েটা হঠাৎ করেই টাকা পয়সার একটা কথা বলতে গেছে, সেটার জন্যেই। আসলে মানুষকে চেনা বড্ড কঠিন, এটাই হচ্ছে আসল ব্যাপার। কার মনের মধ্যে যে কি আছে এবং সে মুখে কি বলছে, এই দুটোর মধ্যে না মানে সিমিলারিটি খুঁজে পাওয়া বা ছন্দ খুঁজে পাওয়াটা আজকালকার দিনে খুবই প্রবলেম, খুবই টাফ। তাই জন্যে আমার কাছে দুরকমই মনে হলো। তো তোমাদের কি বক্তি সেটা অবশ্যই জানাবে। আর এই ভিডিওটাকে আমি এবার শেষ করে দিচ্ছি, আর তো কিছু দেখানোর নেই বলো। এখন একটু বসবো ওই লাল কুর্তিটার একটু ফিনিশিং কাজ শেষ করতে, তারপর ম্যাগুকে তার মধ্যে একবার উঠে খাওয়াবো, আর তারপরে কি নিজে ইটিং শো করতে বসবো। আর ইটিং শো এর মেনু সেটাও তো তোমাদের সব জানা, সামান্য ভাত আছে, আলু ভাতে আছে, আর মাছের ঝাল, এই তো। আর কিছুই সত্যি দেখানোর নেই। আকাশটা এখন একটু পরিষ্কার হয়ে রোদ্দুর উঠেছে, সেটা আমার মুখে আলো পড়ছে বোধহয়, তোমরা বুঝতেও পারছো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, খতম করে দিচ্ছি। চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। তো এই এতক্ষণ তোমরা যদি দেখে থাকো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।